নমস্কার ও অনেক ভালোবাসা। আমাদের এই গভীর রাতের মায়াবী যাত্রায় আপনাদের স্বাগত জানাই। আমাদের গত আলোচনায় ওই যমজ শিশু আর তাদের জন্মদাগের অবিশ্বাস্য কাহিনীগুলো নিয়ে আমরা যে এক অজানা জগতে হেঁটেছিলাম, শ্রোতারা যেভাবে সেই যাত্রাকে নিজেদের আত্মার গভীরে আপন করে নিয়েছেন তার জন্য আমি সত্যিই গভীরভাবে কৃতজ্ঞ। হ্যাঁ, মানুষের এত ভালোবাসা আর কৌতূহল দেখলেই বোঝা যায় যে আমরা আসলে অজানা রহস্যকে কতটা ভালোবাসতে পারি। একদম ঠিক। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, একটি 2 বছরের শিশু যে কিনা সবেমাত্র ঠিকমতো পা ফেলে হাঁটতে শিখছে, সে কি এমন কিছু করে দেখাতে পারে যা শিখতে বড়দেরও কয়েক দশক লেগে যায়? সাধারণ যুক্তিতে তো এটা প্রায় অসম্ভব মনে হয়। হ্যাঁ, আর এখানেই আমার মনে একটা প্রশ্ন জাগে, প্রতিভা কি কেবলই এই এক জীবনে আমাদের কঠোর অনুশীলনের ফসল, নাকি এটি আত্মার গভীরে লুকিয়ে থাকা এক দীর্ঘ অনাদি অনন্ত যাত্রার স্বাক্ষর? খুব সুন্দর আর ভীষণ গভীর একটা প্রশ্ন করেছেন। আজ আমরা এমন এক শিশুর কথা বলবো যার ছোট ছোট হাত দুটো যখন গলফ ক্লাব ধরত তখন মনে হতো যেন কোনো কিংবদন্তি মহাতারকা আবার সবুজ ঘাসে ফিরে এসেছেন। আপনি ডক্টর জিম বি টাকারের রিটার্ন টু লাইফ বইটির 6ষ্ঠ অধ্যায়ের সেই ছোট্ট হান্টারের ঘটনাটার কথা বলছেন? হ্যাঁ, ঠিক ওই ঘটনাটা একটু খুলে বলবেন আমাদের? অবশ্যই। মহাবিশ্বের অনেক সত্যই তো গল্প মনে হয়। হান্টারের বয়স তখন মাত্র 2 বছর। ওই বয়সের আর 10টা সাধারণ শিশুর মতোই তাকে একটা প্লাস্টিকের খেলনা গলফ ক্লাব কিনে দেয়া হয়েছিল। 2 বছরের বাচ্চার জন্য তো ওটা স্রেফ একটা লাঠি ঘোরানোর খেলনা হওয়ার কথা। ঠিক তাই, কিন্তু ওই প্লাস্টিকের ক্লাবটা হাতে পাওয়ার পর থেকে ছোট্ট হান্টারের ভেতরে অদ্ভুত এক পরিবর্তন আসতে শুরু করে। সে টেলিভিশনে গলফ চ্যানেলের প্রতি তীব্রভাবে, আক্ষরিক অর্থেই আঠার মতো আসক্ত হয়ে পড়ে। গলফ চ্যানেল? কিন্তু তার বাবা মায়ের কি গলফ নিয়ে কোনো ধারণা বা আগ্রহ ছিল? না, একটুও না। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তার বাবা মা জানতেনও না যে তাদের টিভিতে গলফ চ্যানেল বলে কিছু একটা দেয়া আছে। দাঁড়ান, তারা জানতেনই না, একদম না। একদিন টিভিতে চ্যানেল ঘোরাতে ঘোরাতে হয়তো হঠাৎ করেই চ্যানেলটা সামনে চলে আসে, আর হান্টার সেটা দেখার পর থেকেই যেন এক ঘোরের মধ্যে চলে যায়। কি অদ্ভুত! হ্যাঁ, আর শুধু দেখাই নয়, 2 বছরের একটা বাচ্চা টিভিতে গলফ খেলা দেখে তার বাবা মাকে খেলার নিয়মকানুন নিয়ে শুধরে দিতে শুরু করে। গলফ নিয়ে যার বাবা মায়ের কোনো জ্ঞানই নেই, তাদের সে ভুল ধরিয়ে দিচ্ছিল। ঠিক তাই। আর সবচেয়ে চমকে দেওয়ার মতো ঘটনাটা ঘটে একদিন, যখন হান্টার টিভিতে 1920 দশকের কিংবদন্তি গলফার ববি জোনসের একটা অনুষ্ঠান দেখছিল। ববি জোনস সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ গলফার। হ্যাঁ, তো হান্টারের বাবা মা তাকে আদর করে মাঝে মাঝে হান্টার বা কখনো টাইগার বলে ডাকত। কিন্তু সেই অনুষ্ঠানটা দেখার পর থেকে যখনই তারা তাকে ওই নামগুলোতে ডাকত, ছোট্ট হান্টার খুব শান্তভাবে কিন্তু তীব্র দৃঢ়তার সাথে বলতো, আমি ববি জোনস। উফ, একটু ভাবুন, মাত্র 2 বছর বয়সে একটি শিশু কিভাবে ববি জোনসের মতো কালজয়ী প্রতিভার নাম আর সত্তা নিজের মধ্যে বয়ে বেড়াতে পারে। এটা সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতো একটা ব্যাপার। তার বাবা মা তো প্রথমে ভেবেছিলেন এটা হয়তো স্রেফ বাচ্চাদের খেলা বা কল্পনা। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। তো তারা কি এটা নিয়ে কোনো খোঁজ খবর করেছিলেন? হান্টারের বাবা একদিন ইন্টারনেট থেকে 1920 দশকের বেশ কয়েকজন বিখ্যাত গলফারের ছবি প্রিন্ট করে আনেন। তারপর সেই ছবিগুলো বিছানায় ছড়িয়ে দিয়ে হান্টারকে বলেন ববি জোনসকে খুঁজে বের করতে। আর হান্টার কি পেরেছিল? শুধু পাড়ায় নয়, হান্টার অবলীলায় ববি জোনসের ছবিটার উপর আঙুল রেখে বলেছিল, এটা আমি। এটা আমি? হ্যাঁ, আর এরপর তার বাবা তাকে ববি জোনসের শৈশবের একটি বাড়ির ছবি দেখান। ছবিটা দেখা মাত্রই ছোট্ট হান্টারের মুখটা এক গভীর আবেগে ভরে যায়, আর সে অস্ফুট স্বরে বলে ওঠে, বাড়ি। একটি গভীর মায়া যেন ঘিরে ধরছে আমাকে। এটি কি স্রেফ শিশুর কল্পনার জগৎ, যেন কোনো পুরনো বইয়ে নতুন স্মৃতির মলাট পরানো হয়েছে, নাকি এটি স্মৃতির কোনো এক মায়াবী কুহেলিকা? ডক্টর টাকারও প্রথম দিকে খুব সতর্ক ছিলেন, কিন্তু হান্টারের প্রতিভার যে অকাট্য প্রমাণগুলো সামনে আসতে শুরু করে তা সাধারণ মনস্তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। কি ধরনের প্রমাণ? শুধু কি স্মৃতি নাকি আরও কিছু ছিল? আরও অনেক কিছু। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ত, হান্টার তার বিছানায় শুয়ে শুয়ে একটা অদ্ভুত কাজ করত। সে তার বালিশ আর চাদরগুলোকে টেনে টেনে এক জায়গায় জড়ো করে একটা নকশা বানাতো। কিসের নকশা?
বিখ্যাত অগাস্টা ন্যাশনাল গলফ কোর্সের নিখুঁত ম্যাপ। বালিশা চাদর দিয়ে ম্যাপ, 2 বছরের একটা বাচ্চা। একদম তাই। অগাস্টা ন্যাশনাল কোর্সটা কিন্তু ববি জোন্স নিজেই প্রতিষ্ঠা করেছিলেন। আর শুধু ম্যাপ নয়, হান্টারের আসল বিস্ময়টা ছিল মাঠে। আচ্ছা, মাঠে তার খেলা কেমন ছিল? তার হাতে যখন সত্যিকারের গলফ ক্লাব দেওয়া হলো, তার গলফ খেলার যে ন্যাচারাল সুইং বা স্বাভাবিক ভঙ্গি, সেটা দেখে পেশাদার গলফ প্রশিক্ষকরা রীতিমতো বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন। বাকরুদ্ধ? মানে 2 বছরের বাচ্চার ভঙ্গি দেখে প্রফেশনালরা অবাক হয়ে গিয়েছিলেন? এতটাই অবাক হয়েছিলেন যে গলফ ক্লাবের একটা কড়া নিয়ম ছিল 5 বছর বয়সের আগে কাউকে প্রশিক্ষণে নেওয়া হবে না। কিন্তু হান্টারের ওই অবিশ্বাস্য নিখুঁত ভঙ্গি দেখে তারা নিয়ম ভাঙতে বাধ্য হন। ওহ, মাত্র 2 বছর বয়সেই তাকে পেশাদার প্রশিক্ষণে ভর্তি করে নেওয়া হয়। এটা তো সত্যি ভাবনার অতীত। আর তার পরিসংখ্যানের কথা শুনলে আপনি আরও অবাক হবেন। বলুন না, শুনছি। মাত্র 7 বছর বয়স হতে না হতেই হান্টার 50টি জুনিয়র গলফ টুর্নামেন্টে অংশগ্রহণ করে। আর অনুমান করতে পারেন সে কটিতে জিতেছিল? হয়তো 10-12টি। 50টির মধ্যে 41টিতেই সে চ্যাম্পিয়ন হয়েছিল। 41টি? হ্যাঁ, আর এর মধ্যে টানা 21টি টুর্নামেন্টে সে ছিল অপরাজিত বিজয়ী। বিনা প্রশিক্ষণে এই নিখুঁত ভঙ্গি, এই জয় জয়কার, এটাই কি তবে সেই প্রমাণ যে প্রতিভা কখনো মরে যায় না? গবেষকরা অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছেন। শরীর বদলালেও কি হাতের সেই আদিম শৈল্পিক ছোঁয়া রয়ে যায়, যা এক অতীন্দ্রিয় যোগসূত্র দিয়ে অতীত আর বর্তমানকে বেঁধে রাখে? আধুনিক বিজ্ঞান ঠেট এই জায়গাতেই এসে তার সীমাবদ্ধতার মুখে পড়ে। এত অল্প বয়সে কোনো ধরনের জিনগত পূর্বশর্ত বা পারিবারিক পরিবেশ ছাড়া এমন পরিণত একটা প্রতিভা কিভাবে তৈরি হতে পারে তা ল্যাবরেটরির ফর্মুলা দিয়ে মাপা যায় না। হ্যাঁ, মানে তার তো কোনো মাসেল মেমোরি বা পেশির স্মৃতি থাকার কথা নয় এই নতুন শরীরে। একদম ঠিক বলেছেন। কিন্তু হান্টারের বিষয়টা শুধু শারীরিক দক্ষতার মধ্যেই আটকে ছিল না। সে শুধু ববি জোন্সের মতো খেলতই না, সে আক্ষরিক অর্থে নিজেকে ববি জোন্স হিসেবে অনুভব করত। মানে তার অনুভূতির জগতেও ববি জোন্স মিশেছিল। হ্যাঁ, একটি খুব ছোট্ট কিন্তু ভীষণ গভীর ঘটনা বলি। একদিন হান্টারের মা তাকে আদর করে বলছিলেন যে হান্টার তার কত আদরের সন্তান। আচ্ছা। মায়ের কথা শুনে হান্টার হঠাৎ খুব বিষণ্ণ গলায় বলে, আমার সন্তানের মতো। আমার সন্তানের মতো? হ্যাঁ। তার মা অবাক হয়ে জিজ্ঞেস করেন, তোমার সন্তানটাকে? হান্টার তখন খুব শান্ত স্বরে উত্তর দেয়, ববি জোন্স। সে আমার ছেলে ছিল। দাঁড়ান, ববি জোন্সের কি সত্যি ওই নামের কোনো ছেলে ছিল? হ্যাঁ, বাস্তবিক ববি জোন্সের রবার্ট নামের এক ছেলে ছিল, যাকে সবাই ছোট ববি জোন্স বলে ডাকত। অর্থাৎ হান্টারের ভেতরে একজন পিতার সেই অসীম ভালোবাসার অনুভূতিটুকুও অক্ষত রয়ে গেছিল। ওহ, বিজ্ঞানের যুক্তির ঊর্ধ্বে যেন এক অদেখা সুতো আমাদের বেঁধে রেখেছে। একদম ঠিক বলেছেন। এক জীবন থেকে আরেক জীবনে শুধু যে মেধা বা দক্ষতা পার হয়ে আসে তা নয়, ভালোবাসার স্মৃতিগুলোও পার হয়ে আসে। কি অদ্ভুত মায়া! আচ্ছা, এই যে আত্মার এক দেহ থেকে অন্য দেহে রূপান্তর বা এই অদেখা সুতোর টান, এটা কি শুধু প্রতিভার ক্ষেত্রে দেখা যায়? আমাদের আগামী গভীর আলোচনায় আমরা কি এমন আরও কিছু অজানা স্রোতের সন্ধান পাব? অবশ্যই পাব। আগামী আলোচনায় আমরা এমন এক রহস্যের দিকে যাব যা আরও বেশি চমকপ্রদ। একটু আভাস কি দেওয়া যায়? ওই যে বিভিন্ন জন্মের মাঝে লিঙ্গ পরিচয়ের রূপান্তর নিয়ে কথা হওয়ার কথা ছিল। হ্যাঁ, আমরা ডক্টর টাকারের লাইফ বিফোর লাইফ বইয়ের 6ষ্ঠ অধ্যায়ের পাতা উল্টাব। সেখানে আমরা জানব এরিন জ্যাকসন নামের 3 বছর বয়সী এক আমেরিকান শিশুর কথা। এরিন জ্যাকসন? তার বিশেষত্ব কি ছিল? সে আধুনিক যুগের গাড়িগুলোকে ভীষণ ঘৃণা করত আর সবসময় তার আগের জীবনের, মানে তার ছেলেবেলার ঘোড়ার গাড়ির দিনগুলোকে খুব মিস করত। সে নিজেকে পুরুষ হিসেবেই ভাবত। তার মানে শারীরিক লিঙ্গ আর আত্মিক লিঙ্গের মাঝে একটা দ্বন্দ্ব ছিল। ঠিক তাই। আর আমরা জানব বর্মার এক মেয়ে মা টিন অং মিওর কথা। ও, সেই মেয়েটির কথা যার আগের জন্মের স্মৃতি ছিল? হ্যাঁ, তার খুব স্পষ্টভাবে মনে ছিল যে সে তার আগের জন্মে একজন জাপানি সৈন্য ছিল আর সেই সৈন্যটি যুদ্ধে মারা গিয়েছিল। মানে সে একটি ছোট মেয়ে হয়ে জন্মেছে, কিন্তু তার স্মৃতি একজন জাপানি সৈন্যের। একদম। আর এই স্মৃতির কারণে মা টিন অং মিও আকাশে বিমানের শব্দ শুনলেই প্রবল আতঙ্কিত হয়ে পড়ত।
সে সব সময় নিজেকে একজন পুরুষ হিসেবেই পরিচয় দিত এবং শুধু পুরুষের পোশাক পরতেই জেদ ধরত। প্রতিভা, পরিচয়, ভয় সবই কি তাহলে কোনো এক পুরনো খাতার পাতায় লেখা থাকে? মনে তো হয় তেমনই কিছু একটা, যা আমরা এখনো পুরোপুরি বুঝে উঠতে পারিনি। একটি মানুষের জীবনের এত গভীরে কত যে মায়ার স্তর লুকিয়ে আছে। আচ্ছা, এই যে আমরা এত কথা শুনলাম, এত অবাক হলাম, প্রতিভা কি আমাদের সবার জীবনেও কোনো পুরনো স্মৃতির ঝংকার তোলে? হয়তো তোলে, হয়তো আমরা শুধু কান পেতে শোনার চেষ্টা করি না। হয়তো আমাদের কোনো অজানা দক্ষতা, কোনো অকারণের ভালো লাগা, সেগুলোও কোনো এক অনাদি অনন্ত যাত্রার অংশ। এই গভীর রাতের আত্মিক যাত্রায় আমাদের সাথে আপনাদের ভাবনাগুলো মিলিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। নিজেদের ভেতরের সেই অচেনা সুরটিকে শোনার চেষ্টা করবেন। আপনাদের জন্য রইল এক শান্ত ও প্রশান্তিময় রাতের কামনা। ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আমি যে নই তো সেই যাকে তোমরা ডাকো নামে, আমি তো অন্য কোনো সকাল, অন্য কোনো মাঠে ঘামে। আমার এই ছোট ছোট হাতের মুঠোয় লুকিয়ে আছে কত যে ইতিহাস। আমি তো বিজন ফিরলাম আবার, নতুন কোনো শিশির ভেজা দীর্ঘশ্বাস। খেলনা লাঠি হাতে, সবুজ মাঠের ঘ্রাণ, টিভির পর্দায় কে যেন গায় এক হারিয়ে যাওয়া গান। বাবা আমায় হান্টার বলে, মা ডাকে আদরে। আমি কেবল চেয়ে থাকি কোনো এক দূর অগোচরে, বালিশ চাদর বিছানায় ম্যাপ আঁকি একলা রাতে। সব স্মৃতি তো তাজা আজও আমারই হাতের মুঠোতে। জানিস কি মা, আমারও এক ছেলে ছিল ববি নাম, সেই পিতৃহয়ের ব্যথা আজ এই দেহেতে দাম। আমার সন্তানের জন্য আজও কাঁদে এই মন, কি এক মায়ার বাঁধন ছিঁড়ে হলাম আবার শিশু নতুন। বিজ্ঞানের সব হিসেব কি ভুল করে এই মায়া এক জীবন পেরিয়ে গিয়ে এসে খুঁজে নি নিজেরই ছায়া। রক্তের কোষে কি লেখা থাকে অতীতের কোনো দিন, নাকি আত্মার কোনো ধার আজতে আমি ঋণ। শরীর ছোট কিন্তু বোঝা অনেক ভারী দীর্ঘকাল। আমি সেই কিংবদন্তি, আমি আজ এক খুদে চাল। আমি যে নই তো সেই যাকে তোমরা ডাকো নামে, আমি তো অন্য কোনো সকাল, অন্য হাতের মুঠোয়। আমারে ববিজন ফিরলাম আবার, নতুন কোনো শিশির ভেজা দীর্ঘশ্বাস। পুরানো সুরের খেলায় নতুন মোড়ক মলাট, স্মৃতিরা কি মরে যায় নাকি নতুন কোনো জীবন ভালোবেসে।